অনুরণ পাল আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। অনির্বাণ যে অর্থে আমাকে বলছে যে এটাকে প্রাতিষ্ঠানিক খুন বলা যায় না, সেটাকে যদি আরেকটু প্রসারিত করে তাহলে এটা বলতে পারি, অনুরণ এই মুহূর্তে আমার হাতে একটা ছুরি আছে, আমি আপনার দিকে তেড়ে গেলাম, সজলবাবু আটকে দিলেন, কিছুই হলো না, আপনার গায়ে ছুরিটা লাগলো না, কিন্তু তারপরে সজলবাবু এটা বলার চেষ্টা করলেন, না না ঠিক আছে অনির্বাণের হাতে একটা ছুরি ছিল বটে, কিন্তু অনুরণকে মারবার উদ্দেশ্যে ছিল না। একরকম লাগছে না শুনতে? লাগছে কি কিছু এখানে যে প্রশ্নগুলো কিছু অনেক কথা হচ্ছে এখানে। আমরা ডাক্তারি ছাত্ররা যারা আন্দোলন করছি, আমাদের পক্ষ থেকে একটাই কথা, এত কথার মাঝে কিছু কথা তো দিনের আলোর মতো পরিষ্কার, যেগুলো আর বিতর্কের অবকাশ রাখে না। যে এই ঘটনা যেটা ঘটেছে সেটা এই নৃশংস ঘটনা, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এবং সেই খুন এবং ষড়যন্ত্র এবং এর পেছনে এত বড় হাত আছে যেটাকে ঢাকা দেওয়ার জন্য আরও চক্রান্ত করা হচ্ছে। তো আমরা যারা আন্দোলন করছি, আমরা প্রথম দিন থেকে ডিমান্ড করেছিলাম উই ওয়ান্ট জাস্টিস। আজকে দাঁড়িয়ে কিন্তু আমরা আর উই ওয়ান্ট জাস্টিস বলছি না, আমাদের দাবিটা পাল্টে গেছে, আমরা বলছি উই ডিমান্ড জাস্টিস। এই জাস্টিসটাই আমাদের ডিমান্ডে আমরা করছি। এই মাঝখানে পথটা ট্রাভেল করতে হলো কেন? এই মাঝখানে পথটা, প্রথমে আন্দোলনটা শুরু হয়েছিল কলেজ অথরিটি, কলেজ প্রশাসনের বিরুদ্ধে। সে অথরিটি ফেল করে, তারপরে রাজ্য প্রশাসন ফেল করে। আমি যখন এই স্টুডিওতে দাঁড়িয়ে আজকে বলছি, কথা বলছি, আজকে 23-24টা দিন পেরিয়ে গেছে এই ঘটনার পরে। প্রতিদিন মিডিয়ার সামনে একটার পর একটা ঘটনা আপনারাই দেখিয়েছেন কিভাবে এই ষড়যন্ত্রের মাধ্যমে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সাধারণ মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনের পথে নেমেছে। কালকে আপনারা দেখিয়েছেন মাথা ভাঙাতে এই আন্দোলনকারীদের উপর আক্রমণ চালানো হয়েছে। আমি এই মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এই পশ্চিমবঙ্গের বুকে চালু হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়েছে, কোনোভাবে আটকানো যাবে না। কালকে যখন আমরা NRS ডেন্টাল কলেজের সামনে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিলাম, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদেরকে সাপোর্ট করেছে। এই মানুষ, যে মানুষ আগে এই কদিন আগে লোকসভা ভোটে কেউ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছে, কেউ বিজেপিকে ভোট দিয়েছে, কালকে CPM-কে ভোট দিতে পারে, কিন্তু আজকে সবাই একটা দাবির ভিত্তিতে দাঁড়িয়েছে যে উই ডিমান্ড জাস্টিস। এই ডিমান্ড, একটু আগে আমরা সাগর দত্ত মেডিকেল কলেজের ভিডিও দেখালেন, এই সাগর দত্ত মেডিকেল কলেজ ছিল বিরূপাক্ষ বিশ্বাসের কলেজ, যেই কলেজে তিনি দিনের পর দিন ওই কলেজে পাস করার পর সেখানে বসে থাকতো, কোনোভাবে কোনো অ্যাটাচমেন্ট না থেকে বসে থাকতো, এবং সেখানে ছাত্রছাত্রীদেরকে ক্রিমিনালে পরিণত করতো। সেই বিরূপাক্ষ বিশ্বাসের কলেজে আজকে এই ঘটনা ঘটছে। প্রতিটা মেডিকেল কলেজকে এরা একটা ক্রিমিনালের আস্তাকুড় বানিয়ে দিয়েছে। তাই আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্পেসিফিকলি বলছি, আপনি যত খুশি কেন্দ্রীয় বাহিনী দিন, আপনি প্রতিটা ছাত্রের পেছনে একটা করে CCTV ক্যামেরা লাগিয়ে দিন, কিন্তু এই দুর্বৃত্তরা যতদিন না মেডিকেল কলেজের বুক থেকে উৎখাত করা যাচ্ছে ততদিন এই ঘটনা শেষ হবে না। আজকে সাগর দত্ত হচ্ছে, কালকে আপনাকে ব্রেকিং করতে হবে অন্য একটা মেডিকেল কলেজে, অর্থাৎ হারমাদি হামলা চলবে। অনির্বাণ, আমি সবাইকে একবার করে সুযোগ দিই, তারপর না প্লিজ আমি নেব প্রশ্ন। আপনি হাত তুলেছেন, আমার মনে থাকবে, আমি নেব প্রশ্ন। তার আগে একটু অরিত্র কাছে আসে। অরিত্র, কালকে যে কায়দায় এই প্রতিবাদী মহিলাদের মধ্যে একজন আমাকে বলেছেন ভিক্ষা চাইতে আসেনি, ছিনিয়ে নেব, আমার মনে হয় তারপরে ঠিক ওনার কণ্ঠস্বর শুনেই নয়, কিন্তু ওনাদের মুডটা বুঝেই সম্ভবত মাথা ভাঙার হামলা, তারপরে বারাসাতে পুলিশের এই দাদাগিরি মস্তানি, আর তারপরে এই যে সাগর দত্ত মেডিকেল কলেজ, আমার মনে হয় এই রাজ্যের ভাগ্য এখন দুটো দিকে দুলছে। হয় এটা হারমাদরা শাসন করবে, অথবা এটা মানুষ শাসন করবে, মানুষের মানে সভ্য সমাজের নিয়ম অনুযায়ী শাসিত হবে। কোনটা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ছিনিয়ে তখনই কোনো জিনিস নিতে হয় যখন আমার যোগ্য বা প্রাপ্য কোনো জিনিস, সেটা আমি যখন আমার যোগ্যতা বা প্রাপ্য যে প্যারামিটার, সেই প্যারামিটারের হিসেবে পাই না, তখনই, এবং আমার যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আমাদেরকে সেই জিনিসটা ছিনিয়ে নিতে হয়। আজকে এই যে জাস্টিসটা আমরা পাচ্ছি না, বিভিন্ন কারণে পাচ্ছি না, সেই না পাওয়ার পেছনের মূল কারণগুলোর মধ্যে কোর্টের ইনভলভমেন্ট আছে, CBI এর ইনভলভমেন্ট রয়েছে, এমনকি প্রশাসনের রকমারি বিষয় বৃত্তান্তগুলো রয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, এই যে আপনি আলোচনাটা আনছেন যেটা প্রাতিষ্ঠানিক খুন কি খুন না, দেখুন প্রাতিষ্ঠানিক খুন না প্রাতিষ্ঠানিক ধর্ষণ, তার থেকেও বড় কথা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আজকেও এই যে একটা মেডিকেল কলেজে এরকম একটা ঘটনা, নাকি প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ দেখানোর চেষ্টা, কোনটা? না দেখুন, ব্যর্থ দেখানো। আচ্ছা, আপনি ভাবুন একবার অরিত্র, আপনি তো একজন শিক্ষিত নাগরিক, আপনি অভিনয় করেন ঠিক আছে, কিন্তু আপনি আইন নিয়েও চর্চা করেন। আপনি ভাবুন তো, নারায়ণ স্বরূপ নিগম রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব, যে বৈঠকে উপস্থিত থেকে সিদ্ধান্ত হয় এবং তারপরে এই দাগি সন্দীপ তালা দিতে থাকে ঘরটা ভাঙো, সেই বৈঠকটাকে আপনি স্বাস্থ্য সচিবের নির্দেশ দেওয়া বৈঠক বলবেন কি বলবেন না? আপনি এটা মানবেন কি মানবেন না, বা আপনি এটা মানতে চাইবেন কি না যে স্বাস্থ্যমন্ত্রীকে না জানিয়ে এত বড় ঘটনার পরে এমন জিনিস ঘটতে পারে না? স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে যদি না হয়, স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি জানতে, অর্থাৎ তিনি জানেন, তার সম্পূর্ণ জ্ঞানত এই ঘটনাটি ঘটানো হয়েছিল।
যদি আমি ধরেও নিই যে স্বাস্থ্যমন্ত্রী জানতেন না, তাহলে লেজিসলেটিভ অথরিটিকে না জানিয়ে যদি এরকম একটা ডিসিশন হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি সেই ব্যক্তিকে সরিয়ে দেওয়া উচিত। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন এই ধরনের কেসে কোথাও কোনো রকম ক্রাইম অকারেন্স হয়, সেই প্লেস অফ অকারেন্স ছাড়াও একটা লম্বা অ্যাডজাকেন্ট এরিয়া কিন্তু সেটা পার্ট অফ দ্য ক্রাইম সিন তৈরি হয়ে যায়। এটা যে কোনো ফরেন্সিকের ক্ষেত্রে আলোচনার বিষয়, বিশেষত যখন কোনো সিঁড়ি বা লিফট দিয়ে কোনো যাতায়াতের ব্যবস্থা থাকে, কোনো করিডোর দিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। এটা পুলিশের খুব বেসিক প্রোটোকল, যে কোনো ফরেন্সিক বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করলেই আপনারা জানতে পারবেন যে শুধুমাত্র যেখানে খুনটা হয়েছে বা বডিটা পাওয়া গেছে সেটাই নয়, তার আশপাশের আরও কিছু কিছু অ্যাডজাকেন্ট জায়গাগুলো সেখানে কিন্তু ইটস আ পার্ট অফ দ্য ক্রাইম সিন, প্যাসিভলি সেটা জড়িত হয়ে যায়। কিন্তু তারপরেও সেখানে কিভাবে এই লোকগুলি ঢুকে গেল, ভাঙচুর করলো, অথবা এই দেওয়াল ভাঙার কাজ শুরু হয়ে গেল, তার মানে তো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা প্রশাসনিকভাবে এটা তারা চেয়েছিল যে ওখানে কিছু একটা জিনিস হোক। এবার যদি না হয়ে থাকে তখন তো সিবিআই আসেনি, তাহলে তখন আপনারা কেন প্রপার ক্রাইম সিনটা প্রোটেক্ট করতে পারেননি? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি যদি ধরেও নিই যে সেই দিন একটা ম্যাসাকার হয়ে গেছে, ভুল তথ্য, এই মিটিংটা যাই হোক, এই মিটিংটার সত্যতা নিয়ে আমরা যদি প্রশ্নও তুলি, তাহলে আজকেও সাগর দত্তের মতো হাসপাতালে দাঁড়িয়ে কি করে এই ভাঙচুরটা হচ্ছে? তার মানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্যের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, চিকিৎসক, পেশেন্ট, তাদের কোনো সুরক্ষা নেই। আজকে এরকম 100-200 লোক যদি সে সিপিএম না তৃণমূল না বিজেপি সেটা আমার কনসার্ন না, ওখানে হাসপাতালের মধ্যে ঢুকে ভাঙচুর করছে, কাজ ভাঙছে, করছে, তাহলে শুধুমাত্র তো ওখানকার ছাত্রছাত্রী বা চিকিৎসকদের সুরক্ষা না, পেশেন্টরা রয়েছে, পেশেন্ট পার্টি রয়েছে, তাদের কোনো প্রাইভেসি নেই, তাদের কোনো মানে লাইফ সিকিউরিটির ব্যাপার নেই। প্রত্যেকটা হাসপাতালের সুরক্ষাটা কে দেবে? এখানে তো সিবিআই নেই, এখানে তো সুপ্রিম কোর্ট নেই, এটা তো রাজ্য সরকারের সুরক্ষাটা দেওয়ার কথা। আসলে প্রাতিষ্ঠানিকভাবে রাজ্য সরকার সুরক্ষা দিতে ব্যর্থ। একটা করাপশনকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যে বা ভুলকে ঢাকতে গিয়ে আরো 10টা ভুল এবং মিথ্যের তাই অবতারণা না করছে। অরিত্র, শুধু তাই না, আমি চিকিৎসকদের কথা ধার করেই বলছি, এতটা ধাপ্পাবাজ এবং বুজরুক এই সরকার যে এরপরে দলের মন্ত্রীদের, সরকারের মন্ত্রীদেরকে দিয়ে দলীয় দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করিয়ে মানুষের সামনে প্রমাণ করার চেষ্টা করে দায়টা সিবিআই এর। কীভাবে দেখাচ্ছি। তবে ব্রাত্য বসু আজকে যা বলেছেন, যা করেছেন, আজকে শিক্ষক দিবস, সম্ভবত ওনার শিক্ষকের নাম কালিদাস, যে কালিদাস ছড়া লিখেছিলেন, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেটে, বলেন কবি কালিদাস পথে যেতে যেতে। আমার মনে পড়ছিল বারবার আজকে কালিদাসের কথা। কালিদাসের ছাত্র না হলে এমন ডিমান্ড করা যায় না।